আফ্রিকান একটি সশস্ত্র গ্যাং পুরো আমেরিকান সরকারের ঘুম হারাম করে দেয়। তারা আমেরিকা সহ বিশ্বের নামকরা সব দেশে নিজেদের ঘাঁটি গেড়ে ওয়েপেন সাপ্লাই করতে শুরু করে। একটা সময় এই গ্যাং এতটাই বেপরোয়া হয়ে ওঠে যে আন্ডারওয়ার্ল্ডে তাদের সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা ছিল না। এবার তারা পুরো আমেরিকাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার মাস্টার প্ল্যান করে। তাই এই দুর্ধর্ষ আফ্রিকান গ্যাংকে সাফাই করতে আমেরিকান সরকার একটি বিশেষ স্কোয়াড পাঠায়, যেখানে ছিল স্পেশাল ট্রেন করা বাঘা বাঘা সব কমান্ডো। তারা মুখে নয়, কথা বলে বন্দুকের বুলেট দিয়ে। ভাই রে ভাই, এছাড়াও এই টিমে আছে আমাদের পরিচিত সেই ঘাড়তেরা স্নাইপার ব্র্যান্ডন বাকেট। তাহলে বুঝতেই পারছেন এই কিলিং মিশন কতটা খতরনাক হতে চলেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি আজকের গ্যাং কিলিং মিশন। মুভির শুরুতেই আমরা অ্যালাইড ফোর্স এবং একটি স্নাইপার স্কোয়াড দেখতে পাই। মূলত তারা এখানে আফ্রিকান একটি গ্যাংকে কিলিং মিশনে এসেছে। এই পুরো টিমকে আমেরিকান বেস থেকে কমান্ড দেওয়া হচ্ছে। স্নাইপার স্কোপ অন করলেই দেখা মেলে সম্পূর্ণ এরিয়া অসংখ্য সোলজার কড়া নজরদারিতে সিকিউরিটি দিচ্ছে। চারদিকটা ভালোভাবে ক্যালকুলেশন করে আমেরিকান টিম তাদের ফাইনাল অ্যাটাক শুরু করে। একে একে শট নিয়ে তারা কয়েকজন সোলজারকে নকডাউন করে দেয়। ব্যাক সাইডের সোলজারদের খতম করলে এবার বেস থেকে কমান্ড আসে ফ্রন্ট লাইন ক্লিয়ার করার জন্য। অর্ডার পাওয়া মাত্রই আবারও দুইজন স্নাইপার একজোটে তাণ্ডব শুরু করে। ভাই রে ভাই, তাদের ফায়ার করা প্রতিটা বুলেট একদম এনিমির মাথার খুলি উড়িয়ে দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ফ্রন্ট লাইনের সব সোলজার সাফাই করলে তাদের আর একটি টিম আফ্রিকান গ্যাংয়ের আস্তানায় এন্ট্রি করে। এখন আপনারা ভাবছেন আমেরিকান টিম কেন এখানে কিলিং মিশন চালাচ্ছে? ওয়েট, বলছি। এরপরে মুভি সিন শিফট হলে আমাদের 48 দিন আগের দৃশ্য দেখানো হয়। মরুভূমির মধ্যে একটি প্রাইভেট জেট ল্যান্ড করলে সেখান থেকে বেরিয়ে আসে আমাদের পাগলা স্নাইপার ব্র্যান্ডন বাকেট। আপনারা যারা স্নাইপার মুভি লাভার তারা ভালোভাবেই জানেন এই পাগলা কি লেভেলের মাল। যাই হোক, সেখানে ব্র্যান্ডনের সাথে দেখা হয় আমেরিকান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড মোডাইসের সাথে। এখানে মোডাইস তাকে মিশনের ডিটেলস বুঝিয়ে দিলে আমরা জানতে পারি মূলত ব্র্যান্ডনকে ডাকা হয়েছে আফ্রিকান একটি গ্যাংকে উড়িয়ে দেওয়ার জন্য। কারণ তারা আমেরিকার মধ্যে ওয়েপেন সাপ্লাই করে পুরো আমেরিকাকে ম্যাপ থেকে মুছে দেওয়ার মাস্টার প্ল্যান করেছে। বেস ক্যাম্পে আসলে প্রথমেই চোখে পড়ে তার পুরনো বন্ধু জিরোকে। আসলে তারা দুজনে এর আগে অসংখ্য কিলিং মিশনে টিম হিসেবে কাজ করেছিল। সেই সুবাদে জিরোকে এই মিশনে রাখা হয়েছে। এরপর ধীরে ধীরে ব্র্যান্ডন এই টিমের প্রতিটা মেম্বারের সাথে পরিচিত হয়। এই টিমের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে নোভা, তার অ্যাসিস্ট্যান্ট হলো আনিকা। এছাড়াও রয়েছে স্পেশাল ট্রেন করা বাঘা বাঘা সব লেডি কমান্ডো, যারা হলো জেসান্স, নাদিয়া এবং হেরা। আর সবশেষ আছে জন্ডি নামের এক ছেলে। ব্র্যান্ডন তাকে দেখে জানায় এরকম হাই প্রোফাইল একটা মিশনে এত ছোট পোলাপানকে নেওয়া ঠিক হবে না। এই শুনে মোডাইস জানায় সে তোমার মতোই একজন পাগলাটে শার্প স্নাইপার। একবার ফায়ার করা শুরু করলে পুরো স্কোয়াড না খাওয়া অবধি সে থামে না। ব্র্যান্ডন নিজেও তখন বুঝতে পারে এই জোনটি কি লেভেলের মাল। যাই হোক, এরপর লেডি কমান্ডো আনিকা এই মিশনের প্রতিটা প্ল্যানিং বুঝিয়ে দেয়। মূলত তাদের মেইন টার্গেট আমেরিকান মাফিয়া কোভালো। তবে তাকে খতম করার আগে একটি বিদ্রোহী সশস্ত্র বাহিনীকে সাফাই করে তার কাছে পৌঁছাতে হবে। এছাড়াও কোভালোর একটি স্পেশাল ফোর্স আছে, যেখানে শত শত সোলজার তাকে 24 ঘন্টা প্রোটোকল দেয়। বুঝতেই পারছেন এবার শেয়ানে শেয়ানে খেলা হবে। যাই হোক, পরের দিন পুরো স্কোয়াড মিশনের জন্য তাদের ভারী ভারী সব ওয়েপেন অ্যাসেম্বল করে নেয়। মোডাইস তখন জানায় এই মিশন এতটাই বিপজ্জনক হতে চলেছে যে তোমাদের ফিরে আসার চান্স খুবই কম। তাই মৃত্যুকে মেনে নিয়ে তোমাদের এই মিশনে নামতে হবে। কারণ কোভালোকে খতম করতে না পারলে পুরো আমেরিকার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এরপর কমান্ডো অনুযায়ী পুরো টিম কোভালোর ডেরায় পৌঁছে চারিদিক থেকে নিজেদের পজিশন সেট করে নেয়। ব্র্যান্ডন ও জন্টি দূরে উঁচু পাহাড় থেকে তাদের স্নাইপার দিয়ে কড়া নজরদারি করছিল। অন্যদিকে বাকি টিম কোভালোর ডেরার চারপাশে পজিশন নিয়েছিল। আর এরপর যেই তাণ্ডব চালানো হয় সেটা তো আপনারা মুভির শুরুতেই দেখতে পেয়েছেন। যাই হোক, সকল সিকিউরিটি শুয়ে পড়লে এবার সেই স্কোয়াড টিম কোভালোর আস্তানার ভেতরে ঢুকতে শুরু করে। প্রথমেই তারা সেখানের সকল গাড়ির ফুয়েল লাইন কেটে দিয়ে সেগুলোকে অচল করে দেয়। অন্যদিকে টিমের বাকি মেম্বাররা সামনের দিকে এগোতে থাকে।
কিছু দূরে যেতেই সেখানে দুজন গার্ড আচমকাই তাদের উপরে অ্যাট্যাক করে বসে। তবে কোনো সুযোগ না দিয়ে তারা হেডশট মেরে গার্ডদের খেল খতম করে দেয়। এদিকে বাকি কমান্ডোরা মেন বেজে প্রবেশ করলে একজন সিকিউরিটিকে দেখতে পায়। সে টিভিতে খেলা দেখছিল। জিরো এই সুযোগ কাজে লাগিয়ে তার গলায় রশি পেঁচিয়ে তাকে উপরে পাঠিয়ে দেয়। অন্যদিকে মোডাইস বাকিদের নিয়ে কোভালোর ওয়েপেন রুমে ঢুকে পড়ে। সেখানেই দেখা মেলে বিশ্বের নামকরা খতরনাক সব অস্ত্র। কোভালো এই সব অস্ত্র পুরো আমেরিকাতে সাপ্লাই করলে তার গ্যাং আরও ফুলে পেঁপে উঠতে থাকে। এরপর মোডাইস সবাইকে নিয়ে সোজা গ্যাং লিডার কোভালোর সামনে হাজির হয়। কোভালো মোডাইসকে দেখেই বুঝতে পারে তাদের মিশন হলো পুরো গ্যাংকে খতম করে তার অস্ত্র চোরাকারবারি বন্ধ করা। কিছু বলার আগেই কোভালো তার শটগান দিয়ে ফায়ার করে মোডাইসকে আহত করে দেয়। এরপর তার আস্তানার সকল সিকিউরিটিকে অ্যাক্টিভ করে সবাইকে অ্যালার্ট করে দেয়। চারিদিকে প্রচণ্ড শব্দে সাইরেন বাজতে শুরু করলে কোভালোর গার্ডরা বুঝতে পারে তাদের বসের উপরে অ্যাট্যাক করা হয়েছে। অন্যদিকে পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা ব্র্যান্ডেন ও জিরো সেই সাইরেন শুনতে পায়। তবে তারা বুঝতে পারছিল না যে ভেতরে আসলে কি ঘটেছে। অন্যদিকে বিল্ডিংয়ের বাইরে থাকা তাদের আরেকটি ফোর্স সেই সাইরেন শুনতে পারছিল। তারা দ্রুত উপরে উঠে দেখার চেষ্টা করে সাইরেন কেন বাজানো হচ্ছে, কিন্তু এই সাইরেন কন্ট্রোল করছিল কোভালো। সে যখন বুঝতে পারে তাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, কোভালো তার স্পেশাল গার্ডদেরকে অ্যালার্ট করে দেয়। এবার ব্র্যান্ডেনের বুঝতে বাকি থাকে না ভেতরে নিশ্চিত কোনো ক্যাচাল হয়েছে। সে জন্টিকে অর্ডার করে আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, সামনে যাকেই পাবি তাকেই খতম করে দে। বসের অর্ডার পাওয়া মাত্রই জন্ডি স্নাইপার লোড করে তার কেরামতি দেখাতে শুরু করে। তার স্নাইপারের সামনে যাকেই পাচ্ছে তাকেই হেডশট দিয়ে উড়িয়ে দিতে থাকে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব সেই আস্তানায় পৌঁছে তাদের টিমকে ব্যাকআপ দিতে হবে। এদিকে ভিতরে কোভালো যখন বুঝতে পারে ধীরে ধীরে পরিস্থিতি তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, সে একটি মেশিনের কাছে গিয়ে তার একটা চেলাকে নির্দেশ দেয় সেটিকে চালু করার জন্য। লোকটি যখন সেই মেশিন চালু করে এর মধ্যেই বাইরে থাকা পুরো আমেরিকান স্কোয়াড সেখানে এসে পৌঁছায়। তারা দ্রুত কোভালোকে স্যালেন্ডার করতে বলে। ঠিক তখনই ওই মেশিন থেকে বিশাল এক বিস্ফোরণ ঘটে, আর সেই মেশিনের রেডিও ওয়েভের কারণে আশেপাশে থাকা সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। কিছুক্ষণ পর পরিবেশ একটু শান্ত হলে আমরা দেখতে পাই এখানে অবস্থান করা সকলেই এই মারাত্মক রেডিয়েশনের ফলে গুরুতর আহত হয়ে পড়েছে। এরই মধ্যে রুমে ঢুকে পড়ে ব্র্যান্ডেনের বন্ধু জিরো। সে কোভালোকে আহত অবস্থায় দেখে সাথে সাথে তাকে বন্দি করে। এরই মাঝে একে একে সেখানে থাকা সকলের জ্ঞান ফিরে আসতে থাকে। কি ভাবছেন মিশন শেষ? ভাই রে ভাই, খেলা তো মাত্র শুরু। কোভালো তখন শয়তানি হাসি দিয়ে জানায়, একটু পরেই তোরা বুঝতে পারবি আমার পেছনে লাগার পরিণতি। আর একটু পরেই আমরা দেখতে পাই সকলের মুখ দিয়ে প্রচুর ব্লিডিং হতে শুরু করে। কেউ তখন বুঝতে পারে না এমনটা কেন হচ্ছে। আসলে এই মেশিনটি ছিল একটি হাই ফ্রিকোয়েন্সি আলফা রেডিয়েশন মেশিন। মূলত এই মেশিনের রেডিয়েশনের রিঅ্যাকশনের ফলে আশেপাশে থাকা সকল মানুষের মস্তিষ্ক নিউরন খুব বাজেভাবে ড্যামেজ হয়েছে। বলা হয় এই রেডিয়েশনের কবলে পড়লে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো প্রাণী মারা যায়। কথা শেষ না হতেই আমেরিকান ইন্টেলিজেন্স স্কোয়াডের কয়েকজন মেম্বার সহ কোভালো নিজেও অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে সবার চোখের সামনে সেখানেই মারা যায়। এই ঘটনা এত দ্রুত ঘটে যে পুরো স্কোয়াড একদম হতবাক হয়ে যায়, কারণ এমন কিছু তাদের প্ল্যানিংয়ের অংশ ছিলই না। ব্র্যান্ডেন তখন সবাইকে জানায়, আমাদের এই মিশনে যাই ঘটুক না কেন কোনোভাবেই মিশন স্টপ করা যাবে না। এবার আমাদের পরবর্তী মিশনের দিকে এগোতে হবে, কিন্তু সমস্যা হলো এই রেডিয়েশন মেশিনটা অফ করা প্রয়োজন। তা না হলে যে কোনো সময় রেডিয়েশন অ্যাক্টিভ হলে আমরা সবাই মারা পড়ব। টিমের সবাই তখন লেগে পড়ে মেশিনটাকে অফ করার জন্য, কিন্তু এখানে এত পরিমাণে টেকনিক্যাল সিস্টেম ছিল যে তারা বুঝে উঠতে পারছিল না কিভাবে কি করবে। ঠিক তখনই জিরো সবাইকে অ্যালার্ট করে জানায়, কোভালোর গ্যাংয়ের স্পেশাল ট্রেন করা শত শত সব সোলজার বিদ্যুতের গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। তাই এখন আমাদের বড়সড় একটা ফাইটিংয়ের জন্য নিজেদেরকে রেডি করতে হবে। সবাই তখন দ্রুত চারিদিকের ওয়েপেন এলিমেন্ট এক জায়গায় জড়ো করতে শুরু করে, কারণ হাতে একদম সময় নেই। প্ল্যানিং অনুযায়ী টিমের কয়েকজন গিয়ে গেটের সামনে ল্যান্ডমাইন সেট করতে থাকে, যাতে সেই সোলজাররা ভিতরে আসা মাত্রই
ল্যান্ডমাইন ব্লাস্ট করে তাদেরকে ডাউন করা যায়। এভাবেই তারা পুরো বিল্ডিংয়ের চারপাশে নানা রকম ট্র্যাপ সেট করতে থাকে। এখানে তাদের টেকনিক্যালি খেলতে হবে, কারণ তারা সংখ্যায় মাত্র কয়েকজন। অপরদিকে তাদের বিপরীতে কোভালোর শত শত সোলজার। মোডাইস মারা যাওয়াতে এখন পুরো টিম লিড করছে ব্র্যান্ডেন। সে তখন সবার উদ্দেশ্যে বলতে থাকে, একটু পরে আমরা এমন এক মিশন শুরু করতে যাচ্ছি যেটা আমাদের জীবনের শেষ মিশন হতে পারে। এখন আমাদের উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক এই পুরো আফ্রিকান গ্যাংকে চিরতরে নির্মূল করা। এরপর সে জন্ডিকে স্নাইপার দিয়ে কমান্ড দেয়, ভেবে নাও এটাই হচ্ছে তোমার জীবনের শেষ মিশন। এবার তোমরা নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছো যে তুমি সত্যিই আমার শিষ্য। নিজের বসের কাছে এমন কমান্ড পেয়ে জন্ডি তার পুরনো রূপে ফিরে আসে। অন্যদিকে বাকিরা সবাই একে একে নিজেদের পজিশন সেট করে সেই গ্যাং আসার জন্য ওয়েট করতে থাকে। একটু পর জন্টি তার স্নাইপার স্কোপে দেখতে পায় কোভালোর চেলাপেলারা বিশাল গাড়িতে করে ভারী ভারী সব ওয়েপেন সাজিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই আমেরিকান টিম তাদের ওয়েপেন অ্যাসেম্বল করে নেয় ফাইনাল ফায়ারিংয়ের জন্য। সোলজাররা যখনই কোভালের ডেরায় এন্ট্রি করে, ঠিক তখনই ব্র্যান্ডেনের সেট করা ল্যান্ডমাইনগুলো ব্লাস্ট করে তাদের গাড়ি উড়ে যেতে থাকে। ফাইটিংয়ের আগে এখানে অসংখ্য সোলজার নকডাউন হয়ে যায়, ফলে ব্র্যান্ডেনরা আলাদা একটা বেনিফিট পেয়ে যায়। কোভালোর সোলজাররা তখন বুঝে যায় আমেরিকান স্কোয়াড ইতিমধ্যে তাদের আসার খবর পেয়ে গেছে। তাই গাড়ি থেকে নেমেই সোলজাররা আস্তানার ভেতর দিকে ঢুকতে থাকে। শত শত সোলজার ভেতরে আসছে দেখে জন্টি উপর থেকে তাদের উপরে স্মোক গ্রেনেড ছুঁড়ে মারে। এতে চারিদিকের পরিবেশ একদম ধোঁয়ার মধ্যে ঢেকে যায়। সোলজাররা তখন বুঝে উঠতে পারে না আমেরিকান স্কোয়াড কোথা থেকে তাদের পজিশন নিয়ে আছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে আমেরিকান স্কোয়াড চারিদিক থেকে তাদের উপরে তুমুল ফায়ারিং করতে থাকে। অন্যদিকে সেই পাগলা জন্টি উপর থেকে তার আসল খেলা দেখাতে শুরু করে দেয়। সে তার কাস্টম স্নাইপার দিয়ে এক একজনের মাথার খুলি উড়িয়ে দিতে থাকে। ভাই রে ভাই, জন্টির শটগুলা জাস্ট দেখার মতো। এইসবের আসল ফিল নিতে চাইলে অবশ্যই রিকমেন্ড করব একবার হলেও মুভিটা দেখবেন। এদিকে জন্টি যখন সোলজারদের শুইয়ে দিচ্ছিল, অন্যদিক থেকে জিরো তার রাইফেল দিয়ে তাণ্ডব লীলা শুরু করে দেয়। বৃষ্টির মতো চারদিক থেকে ফায়ার করায় কোভালোর সোলজাররা বুঝে উঠতে পারে না আসলে কোন দিক থেকে তাদেরকে টার্গেট করা হচ্ছে। একদিকে তারা যখন কিলিং মিশন চালাচ্ছে, কোভালোর কয়েকজন সোলজার নাদিয়াকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তারা হাতে ধারালো অস্ত্র নিয়ে নাদিয়ার দিকে এগিয়ে যায়। সবাই ভেবেছিল খুব সহজেই হয়তো এই মেয়েটাকে খতম করবে, কিন্তু আমরা তো জানি নাদিয়া হলো স্পেশাল ট্রেন করা লেডি কমান্ডো। সবাই তাকে আটক করছে দেখে নাদিয়া তার দুইটি কাস্টমাইজ ছুরি বের করে শুরু করে দেয় মারাত্মক কোপাকুপি। ভাই রে ভাই, যারাই সামনে আসছে কারো গলা, কারো আবার বুকে ছুরি বসিয়ে ফলাফলা করে দেয়। নাদিয়ার এমন ভয়ঙ্কর রূপ দেখে কোভালোর সোলজাররা সেখান থেকে পালাতে শুরু করে। এই লেডি কমান্ডো তখন তার চাকু দিয়ে লোকটির চ্যাপ্টার ক্লোজ করে দেয়। অন্যদিকে জন্টি যখন তার স্নাইপার দিয়ে একে একে সোলজারদেরকে সাফাই করছিল, কিন্তু এর মধ্যেই কিছু সোলজার জন্টির পজিশন ট্র্যাক করে নেয়। ফলে তারা গাড়ির উপর থেকে মেশিন গান সেট করে জন্টির উপর শুরু করে তুমুল ফায়ারিং। জন্ডির এরকম বেহাল দশা দেখে আনিকা ও জিরো তাকে ব্যাকআপ দিতে সেই সোলজারদের পাল্টা ফায়ারিং করতে থাকে, কিন্তু কোনোভাবেই তাদের থামানো যাচ্ছিল না। কয়েকজনকে মারলে মুহূর্তে আরও শত শত সোলজার সেখানে আসতে থাকে। অনেকটা সময় ধরে ফায়ারিং করায় আনিকা ও জিরোর গানের অ্যামো প্রায় শেষের দিকে। এই সুযোগ কাজে লাগিয়ে সোলজাররা তাদের উপরে চড়াও হয়। হেভি মেশিন গান দিয়ে তাদের উপরে এলোপাথারি অ্যাটাক করতে থাকে। নিজের টিম মেম্বারদের এমন অবস্থা দেখে ব্র্যান্ডেন তার স্নাইপার ঘুরিয়ে সেই সোলজারদের টার্গেট করে। তবে সে ওই সোলজারদের হেডশট না দিয়ে সেখানে থাকা কিছু বোমাই ফায়ার করে। এক বিশাল বিস্ফোরণে তাদের সহ পুরো মেশিন গান উড়ে যায়। এদিকটা ক্লিয়ার করে আনিকা যখন সামনে যাচ্ছে, হঠাৎ তাকে আটক করে আফ্রিকান গ্যাংয়ের লেডি অ্যাসাসিন। ফলে শুরু হয় দুই অ্যাসাসিনের হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং। এভাবে লড়াইয়ের এক পর্যায়ে সেই লেডি অ্যাসাসিন আনিকাকে আহত করে ফেলে। তবে আনিকাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। কিছু বুঝে ওঠার আগেই তার পকেট থেকে ছুরি বের করে সোজা ওই লেডি অ্যাসাসিনের চোখে ঢুকিয়ে দেয়। একজনকে খেয়ে দিয়ে আনিকা বেরিয়ে পড়ে তার নেক্সট কিলিংয়ের দিকে। সিন পরিবর্তন হলে আমরা জিরোকে দেখতে পাই।
সে যখন তার টিমের দিকে যাচ্ছিল, হঠাৎ তার উপরে আক্রমণ করে বসে কোভালোর আরেকটি সিক্রেট অ্যাসাসিন। আচমকা আক্রমণ করায় জিরো অনেকটাই কাবু হয়ে যায়, কিন্তু সে হাল ছেড়ে না দিয়ে চোখে চোখ রেখে সেই অ্যাসাসিনের সঙ্গে লড়াই করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সেই অ্যাসাসিন জিরোর গলায় রশি পেঁচিয়ে তার দম আটকে তাকে মারার চেষ্টা করে। এই দেখে জিরো তার হাতে একটা কাঠের টুকরো তুলে সোজা ওই অ্যাসাসিনের গলায় ঢুকিয়ে তাকে আহত করে ফেলে। এরপর একটা বন্দুক তুলে ফটফট ফায়ার করে তার খেল খতম করে দেয়। এরপর দেখানো হয় ব্র্যান্ডেনকে। সে যখন বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, হঠাৎ একজন সোলজার তাকে গান পয়েন্টে করে তাকে স্যালেন্ডার করতে বলে, কিন্তু এই বলদ তো আর জানে না সে কার সামনে দাঁড়িয়ে আছে। ব্র্যান্ডেন নিজেও তখন এমন ভাব করতে থাকে যে সে স্যালেন্ডার করছে, তবে একটু সুযোগ পাওয়া মাত্রই তার হাত থেকে বন্দুক কেড়ে উল্টো তাকেই পেটাতে শুরু করে। তবে এই সোলজারটিও বেশ ভালোই ফাইটিং করছিল। ব্র্যান্ডেন তখন একটি চাকু তুলে নিয়ে সেটি তার বুকে বসিয়ে তাকে পরপারে পাঠিয়ে দেয়। এভাবেই কয়েকজনকে খেয়ে দিয়ে ব্র্যান্ডেন যখন নিচে তার টিমের কাছে যাচ্ছে, এমন সময় একজন সোলজার লুকিয়ে তাকে ফায়ার করে বসে। সেই গুলি ব্র্যান্ডেনের বুকে লেগে সে আহত হয়ে যায়। তবে নকডাউন হওয়ার পূর্বে সে গুলি করে ওই সোলজারকে শুইয়ে দেয়। ব্র্যান্ডেনের এমন অবস্থা দেখে তার বন্ধু জিরো সেখানে চলে আসে। দেখা যায় গুলি লাগাই ব্র্যান্ডেনের শরীর থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। জিরো তখন কোনোভাবে ব্র্যান্ডেনকে বুকে চেপে ধরে তার ব্লিডিং বন্ধ করার চেষ্টা করতে থাকে, কারণ এভাবে চলতে থাকলে ব্র্যান্ডেনকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। নোভা তখন ছুটে আসে ব্র্যান্ডেনকে ব্যাকআপ দিতে। ঠিক তখনই আরও কয়েকজন সোলজার নোভাকে শ্যুট করে। এতে নোভা নিজেও আহত হয়ে পড়ে। নিজের টিমকে ব্যাকআপ দিতে এবার আনিকা ও জন্টি বেরিয়ে আসে। তারা ফাটাফাটি ফায়ার করে সেখানে সকল সোলজারদের সাফাই করে দেয়। এরপর দ্রুত ব্র্যান্ডেন ও নোভাকে গাড়িতে তোলা হয়, কারণ ওদের ব্লিডিং বন্ধ করতে না পারলে মোডাইসের মতো তাদেরকেও হারাতে হবে। নোভা জিরোকে জানায় সে বের হওয়ার আগে ওই রেডিয়েশন মেশিনের পুরো রুমে বোমা সেট করে এসেছে। এসব বলতে বলতে নোভা সকলের সামনে সেখানেই মারা যায়। এরপর নিজের টিমের মেম্বারদের হারিয়ে মন থেকে সবাই ভেঙে পড়ে। এদিকে নোভার সেট করা বোমা ভয়ঙ্কর বিস্ফোরণ করে। মেশিনটি সহ কোভালোর পুরো গ্যাং একদম গোড়া থেকে উড়ে যায়। সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলবে, ঠিক তখনই দেখা যায় কোভালোর আরও বহু সংখ্যক ব্যাকআপ আর্মি তাদের দিকে এগিয়ে আসছে। এই দেখে সবাই ভেবে নেয় এবার হয়তো তাদের জীবনের শেষ মিশন, কারণ একে তো লিডার মোডাইস এবং নোভা মারা গেছে, আরেকদিকে তাদের লিডার ব্র্যান্ডেনও আহত। তারা কিভাবে এই বিশাল আর্মির মোকাবেলা করবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ তাদের চারিপাশে স্মোক গ্রেনেড পড়া শুরু হয়, ফলে মুহূর্তেই পুরো এরিয়া ধোঁয়ায় ঢেকে যেতে থাকে। কোভালোর আর্মিরা যখন ওই ধোঁয়া ভেদ করে আসার চেষ্টা করে, তখনই চারিদিক থেকে মুহুমুহু সব বুলেট এসে সেই আর্মিদেরকে নকডাউন করতে শুরু করে। ব্র্যান্ডেন সহ বাকি সবাই কিছুই বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে কি ঘটছে। এত সংখ্যক আর্মিদের কারা এভাবে পাখির মতন শুইয়ে দিচ্ছে? সব প্রশ্নের উত্তর মেলে যখন স্মোক সরে যায়। আমরা দেখতে পাই যে সেই আর্মিদের ওপর এরকম তাণ্ডব চালিয়েছে ক্যাপ্টেন পাজ ও সার্জেন্ট জেড। বলে রাখি, এই দুইজন ছিল ব্র্যান্ডেনের বড় ভাইয়ের মতো, কারণ যে কোনো কঠিন মুহূর্তে তারা একে অপরকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। এখন বুঝতেই পারছেন এই দুই পাগলা তাদের টিমে যোগ দিলে সেই আর্মিদের কি অবস্থা হতে পারে। ভাইরে ভাই, এবার পুরো আমেরিকান স্কোয়াড পাগলের মতো সেই আফ্রিকান গ্যাংকে কিল করতে থাকে। কোভালের পুরো টিমকে সাফাই করে ফাইনালি তারা নিজেদের মিশন কমপ্লিট করে। মুভির একদম শেষ দৃশ্যে আমরা ব্র্যান্ডেনকে জীবিত অবস্থায় দেখতে পাই। মিশন শেষ হতেই সে সবার থেকে একে একে বিদায় নিতে শুরু করে। তবে যখন সেই পাগলা জন্ডির পালা আসে, ব্র্যান্ডেন হেসে তাকে জানায়, তুমি একদিন নামকরা শার্প স্নাইপার হবে, রেডি থেকো, আমাদের আবারও সামনে দেখা হচ্ছে। এর মানে বুঝতেই পারছেন সামনে আরো বড়সড় কোনো মিশন হতে চলেছে। আপনারা যদি ব্র্যান্ডেনের কিলিং মিশনের দ্বিতীয় পর্ব দেখতে চান, লাইক দিয়ে কমেন্টে দ্বিতীয় পর্ব লিখুন।